গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আকাশচোরা মেঘ পর্ব ৩। আপনার ধারণা সত্যি হবারই সম্ভাবনা। নায়িকাদের সঙ্গে খাতির জমাবার চেষ্টা করবা না। দূর থেকে ম্যাডাম বলে সালাম আলাইকুম দিবে, তারপর ভ্যানিশ হয়ে যাবে। ফিল্ম লাইন তোমার হবে বলে আমার ধারণা। তাই নাকি? হ্যাঁ, আমার ইউএসপি ক্ষমতা আছে, আগেই বলে ফেলতে পারি। মন্দিরা যখন প্রথম ফিল্ম লাইনে আছে, তাকে দেখেই বললাম তোমার হবে। হয়েছে? হয়েছে মানে 2 লক্ষ টাকার আর্টিস্ট এখন শিডিউল নিতে হয় 1 বছর আগে। আমাকে এখনো খুব মানে। সেদিন এক পত্রিকার ইন্টারভিউতে আমার নাম বলেছে। মন্দিরা কাজ করছে নাকি আপনার ছবিতে? তুমি এখন ফিল্ম লাইনের লোক, নায়িকাদের নাম ধরে বলবে না। এখন থেকে প্র্যাকটিস করো। বলো মন্দিরা ম্যাডাম। ফিরোজ হেসে বলে ফেলল, মন্দিরা ম্যাডাম। হাসবে না, ফিল্ম লাইনে দাব বের করতে নেই। আচ্ছা, এখন যাও, কাল 2 নম্বর স্টুডিওতে চলে আসবে। ফিরোজ ফিরোজ সেট তৈরি করে দিল। মন্তাজ মিয়া চোখ মুখ কুঁচকে দীর্ঘ সময় সেই সেটের সামনে দাঁড়িয়ে রইল। ফিরোজ বলল, মনে হচ্ছে আপনার মন মতো হয়নি। মন্তাজ মিয়া তাও জবাব দিল না। পছন্দ না হলে অদল বদল করে দিব, হাতে তো সময় আছে। পছন্দ হয়েছে, ছোকরা তোমার হবে। সেই সপ্তাহেই মধুমিতা মুভিজ এর ব্যানারে নতুন যে ছবিটি হবে, তার চিফ ডিজাইনারের অফার ফিরোজের কাছে চলে এলো। ফিরোজ বলল, ভেবে দেখি। মধুমিতা মুভিজের মালিক বললেন, কদিন লাগবে ভাবতে? সপ্তাহখানেক লাগবে। বেশ, ভাবো। সপ্তাহখানেক পর আবার যোগাযোগ করব। আপনার টেলিফোন আছে? জি না। একটা টেলিফোন নিয়ে নিন। ছবির লাইনে টেলিফোনটা খুবই জরুরি। নিয়ে নিব, শীঘ্রই নিয়ে নিব। এরপর একটা গাড়ি কিনব, লাল রঙের 2 ডোর। গাড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মানে কোনটা ভালো কোনটা মন্দ? পরপর 2 দিন ফিরোজ ঘুমিয়ে কাটালো। এরকম সে করে। তার ভাষায় দুঃসময়ের জন্য ঘুম স্টক করে রাখা। সেই স্টক করা ঘুমের কারণে ভবিষ্যতে কোনো রকম আলস্য ছাড়াই না ঘুমিয়ে থাকতে পারে। উট যেমন দুঃসময়ের জন্যে পানি জমা করে রাখে, অনেকটা সেরকম। শুধু দুপুরে খাবার সময় পাশের ইরাবতী হোটেলে খেতে গেছে। বাংলাদেশ হয় এই একটা লাভ, সুন্দর সুন্দর নামের ছড়াছড়ি। পানের দোকানের নাম নৈরাক্ষী, জুতার দোকানের নাম সোয়াগ পাদুকা। ইরাবতী রেস্টুরেন্টের নাম হওয়া উচিত ছিল নালাবতী। পাশ দিয়ে কর্পোরেশনের নর্দমা গিয়েছে। নর্দমাগুলি বানানের কায়দা এমন যে পানি চলে যায়, কিন্তু ময়লা জমা হয়ে থাকে। সেই পুঁতি গন্ধময় নরকের পাশে খাবার ব্যবস্থা, তবে রান্না ভালো। পচা মাছও পচা মাছও এমন করে রেঁধে দেয় যে দ্বিতীয়বারও খেতে ইচ্ছে করে। ইরাবতীর রেস্টুরেন্টে ফিরোজের 300 টাকার মতো বাকি ছিল। সে বাকি মিটিয়ে আরও 200 টাকা অ্যাডভান্স ধরে দিল। দিনকাল পাল্টে গেছে, অ্যাডভান্স পেয়েও লোকজন খুশি হয় না। ম্যানেজার এমন ভেবে তাকাচ্ছে যেন কিছুক্ষণ আগে একটা জ্যান্ত ইঁদুর বিলে ফেলেছে। সেই ইঁদুর হজম হয়নি, পেটে নাড়াচাড়া করছে। ফিরোজ বলল, আছেন কেমন ভাই সাব? ভালোই। আপনারে তো দেখি না। সিনেমা নিয়ে ব্যস্ত, সিনেমায় নেমে পড়েছি, বুঝলেন? ম্যানেজার খুশ করে বলল, ভালোই। আপাতত হিরোইনের বড় ভাইয়ের রোল করছি, মোটামুটি একটা সেন্ট্রাল ক্যারেক্টার। বই রিলিজ হলে দেখবেন, পাস দিয়ে দিব। নাম কি বইয়ে? নয়া জিন্দেগি। হিট বই হবে। ফিরোজ রেস্টুরেন্ট থেকে বের হয়ে মিষ্টি পান কিনল। রাতে আর খেতে আসবে না।
ঘরে যাই হোক কিছু খেয়ে নিবে। কাজে পাউরুটি, কলা এবং ১ কোটা মাখন কিনল। বাজারে নতুন বড়ই উঠেছে, খেতে ইচ্ছে করছে। ভাঙতি টাকা সব শেষ। একটা ৫০০ টাকার নোট আছে, সেটা ভাঙাতে ইচ্ছে করছে না। বড়ই না কিনেই সে ফিরে এলো। ছেলে মানুষে একটা আফসোস মনে জেগে রইল। হাজী সাহেব বারান্দার ইজি চেয়ারে বসে আছেন। ফিরোজ হাসি মুখে এগিয়ে গেল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ফিরোজ সাহেব? জি, ভালো। কদিন ধরে দেখি না আপনাকে। দারুণ ব্যস্ত। আজ একটু ফাঁকা পেয়েছি, ভাবলাম আপনাকে জরুরি কথা বলে যাই। কি জরুরি কথা? ওই যে আপনার মেয়ের ছবি নিয়ে গেলাম যে। ও আচ্ছা, বসেন। চা খাবেন? হ্যাঁ, তা খাওয়া যায়। হাদী সাহেব ভেতরে চায়ের কথা বলে এলেন। ফিরে এসে আগ্রহী চোখে তাকিয়ে রইলেন। ওই যে আপনার কাছে থেকে ছবি নিয়ে গিয়েছিলাম। ছবি দেখে সবার এক কথা, মেয়ে কি ছবির মতো সুন্দর। ফটোজেনিক ফেস ভালো থাকলে অনেক সময় এলেবেলে মেয়েকেও রাজকন্যার মতো লাগে। হাদী সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। মেয়ে যদি ছবির কাছাকাছিও হয় তাহলেও ওদের আপত্তি নেই। যেদিন বলবেন সেদিনই বিয়ে। আপনি কি মেয়ের অসুবিধার কথা বলেছেন? পাগল হয়েছেন? এখন এইসব কথা বলবো? কথাবার্তা মোটামুটি পাকা হয়ে যাওয়ার পর খুব কায়দা করে। না 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 না, যা বলবার এখন বলবেন। মেয়েকে আমি একটা বাড়ি লিখে দিব, এটাও বলবে। ৪৩ কাঁঠাল বাগান, একতলা বাড়ি। ইচ্ছা করলে বাড়ি দেখে আসতে পারবে। মেয়েই দেখলাম না, আর বাড়ি? বাড়িটাই লোকে আগে দেখে, মেয়ে দেখে পরে। তবে মেয়েকে আপনি দেখবে। আসতে বলেছি। আসুন, ভিতরে গিয়ে বসি। তার বসার ঘরে পা দেওয়া মাত্র হাজী সাহেবের ছোট মেয়েটি ঘরে ঢুকল। কি শান্ত স্নিগ্ধ মুখ, গভীর কালো চোখে ডুবে আছে চাপা কষ্ট। সেই কষ্টের জন্যই বুঝি এমন টলটলে চোখ। ফিরোজ বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। মেয়েটি সঙ্গে সঙ্গে বসল। তার আচার আচরণে কিছুমাত্র জড়তা লক্ষ্য করা গেল না। সে সরাসরি তাকিয়ে আছে, চোখ নামিয়ে নিচ্ছে না। নাম কি তোমার? লতিফা। প্রায় ৪ বছর তোমাদের এদিকে আছি, নামটা পর্যন্ত জানি না। খুবই অন্যায়। তুমি কি আমার নাম জানো? জানি। হাদী সাহেব বললেন, লতিফা, তুই এখন ভেতরে যা, চা দিতে বল। লতিফার সঙ্গে সঙ্গে উঠে চলে গেল। ফিরোজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার ইচ্ছে করছে বলে, পাত্র হিসাবে আমাকে আপনার কেমন লাগে। বলা হলো না। আধুনিক সমাজে বাস করার এই এক অসুবিধা, মনের কথা খোলাখুলি কখনো বলা যায় না। একটা মেয়েকে ভালো লাগলেও তাকে সরাসরি সেই কথা বলা যাবে না। অনেক ভনিতা করতে হবে, অনেক চড়াই উতরাই পার হতে হবে। হাদী সাহেব বললেন, আমার মেয়েটা বড় আদরের। ফিরোজ কিছু বলল না। সে অন্যমনস্ক হয়ে পড়েছে। এই মুহূর্তে রাস্তায় বেরিয়ে পড়তে ইচ্ছে করছি। উদ্দেশ্যহীনভাবে হাঁটার একটা আলাদা মজা আছে। যে কোনো দিকে যাওয়া যায়, যেখানে ইচ্ছা সেখানে থেমে যাওয়া যায়। এই সৌভাগ্য কজনার হয়? সবাই ব্যস্ত, সবাই ছুটছে। এর মধ্যে দু একজন অন্যরকম থাকুক না, যাদের ছটার ইচ্ছা নেই, প্রয়োজনও নেই। এখন প্রায় বিকেল। হাঁটতে হাঁটতে অপলাদের বাড়ির সামনে চলে যাওয়া যায়। কেন জানি এই অহংকারী মেয়েটিকে দেখতে ইচ্ছে করছে। তার কঠিন মুখ, চোখের তীব্র দৃষ্টিও কেন জানি মধু। এর ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা না। এই রহস্যময় পৃথিবীর অনেক কিছুই ব্যাখ্যা করা যায় না। কবি, দার্শনিক, শিল্পী এরা ব্যাখ্যা করার চেষ্টা করেন। সেই চেষ্টা
কত যুগ যুগ আগে শুরু হয়েছে, এখনো চলছে। ব্যাখ্যা সম্পূর্ণ হয়নি। ফিরোজ সাহেব কি ভাবছে? কিছু ভাবছি না, শরীরটা খারাপ লাগছে। সে কি? আজ আর চাটা কিছু খাবো না, ডাক্তারের কাছে যাব। বমি বমি লাগছে। ফিরোজ বমির ভঙ্গি করে চোখ মুখ উল্টে দিয়ে বলল, কাল রাতেও 4বার বমি হয়েছে। আমি উঠলাম। অপলাদের বাড়ির সামনে ফিরোজ দাঁড়িয়ে আছে। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তাকে দেখা না যায়। মানুষের অদৃশ্য হবার ক্ষমতা থাকলে বেশ হতো। মেয়েটির পাশে দাঁড়িয়ে দেখা যেত সে কি করছে। এ মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না। চেইনে বাঁধা ভয়াবহ কুকুর দুটি চেইন ছিঁড়ে ফেলবার একটা কসরত করছে। মালিকের নিড়ানি হাতে দেখা যাচ্ছে, এছাড়া সব ফাঁকা। স্যার, ফিরোজ চমকে উঠল। আপনারে ডাকে স্যার। কে ডাকে? আপনারে যাইতে বলছে। কোন আপা? অপলা আপা। সে কি? কোথায় দিন? অপলাদের দারোয়ান তার উত্তর দিল না। দারোয়ান শ্রেণীর লোকেরা কথা কম বলে। মেয়েটিকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। ফিরোজ ভেবে পেল না একই মেয়েকে এক এক দিন এক এক রকম লাগে কেন। এর পিছনের রহস্যটা কি? সাজগোজের একটা ব্যাপার থাকতে পারে। তার ভূমিকা কতই আর হবে। চোখে কাজল দিয়ে চোখ দুটিকে টানা টানা হরা যায়। চুল মাঝখানে সিথি না করে বাঁ দিকে খানিকটা বদলানো যায়। পাস করে চুলে ঢেউ খেলানো নিয়ে আসা যায়। কিন্তু তারপরেও তো মানুষটি ঠিকই থাকবে। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? ফিরোজ বসল। বসতে বসতে মনে হলো অকলার গলার স্বরও এখন অন্যরকম লাগছে, একটু যেন ভারী। আগেকার তরল কণ্ঠস্বর নয়। আপনি গেটের সামনে দাঁড়িয়েছিলেন, এর আগেও একদিন এসেছিলাম। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যান। কেন বলুন তো? ফিরোজ কি বলবে ভেবে পেল না। কিছু এই মুহূর্তে বলা উচিত। মেয়েটির জবাব শুনবার জন্য অপেক্ষা করছে। জবাবের উপর অনেক কিছুই নির্ভর করছে। জবাব যদি তার পছন্দ হয় তাহলে সে ফিরোজের সামনে চেয়ারটায় বসবে। পছন্দ না হলে বসবে না, অহংকারী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে। অপলা বলল, আপনার যদি আপত্তি থাকে তাহলে বলার দরকার নেই। না, কোনো আপত্তি নেই। আপনার সঙ্গে দেখা হবে এই আশাতেই দাঁড়িয়ে থাকি। দুদিন মাত্র না, তার আগেও কয়েকবার এসেছি। ফিরোজ লক্ষ্য করল মেয়েটির চেহারা কঠিন হতে শুরু করেছে। কি প্রচণ্ড রাগ এই মেয়েটার। গাল কেমন টকটকে লাল হয়ে গেল, ঠোঁট কাঁপছে। মেয়েটি নিজেকে সামলাবার চেষ্টা করছে, সামলাতে পারছে না। মানুষের সঙ্গে কথা বলে এই মেয়ের তেমন অভ্যাস নেই। অভ্যাস থাকলে খুব সহজেই নিজেকে সামলাতে পারত। ফিরোজ বলল, আমার সব কথা না শুনেই আপনি রেগে যাচ্ছেন। সবটা আগে শোনা ভালো নয় কি? বলুন, শুনছি। আপনি বসুন, তারপর বলছি। আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি বসে বসে আকাশের দিকে তাকায়ে কথা বলবো, তা তো হয় না। আর আপনি যদি মনে করেন যে আমার স্তর আর আপনার স্তর আলাদা, তাহলে অবশ্য ভিন্ন কথা। অপলা বসল। সে তাকিয়ে আছে ফিরোজের দিকে, একবারও চোখ ফিরিয়ে নিচ্ছে না। এটাও একটা মজার ব্যাপার। এই বয়সের অবিবাহিত মেয়েরা দীর্ঘ সময় নিয়ে পুরুষ মানুষের দিকে তাকিয়ে থাকতে পারে না। অসংখ্যবার তারা চোখ নামিয়ে নেয়। কি বলবেন বলুন। আমি নিজের মতো করে আপনাদের একটা ঘর সাজিয়ে দিয়েছি। সেটা আপনাদের পছন্দ হয়েছে কিনা আমাকে কিচ্ছু বলেননি। আবার জানতে ইচ্ছা করে। জানবার জন্যই আসছি। আসেন তো, বাইরে দাঁড়িয়ে থাকেন কেন? আপনাদের দুটি বিশাল কুকুর আছে। আমি কুকুর ভয় পাই। ছোটবেলায় আমাকে 2বার পাগলা কুকুর কামড়েছে। অপলার কঠিন মুখ স্বাভাবিক হয়ে আসছে। গালের লাল রং এখন অনেকটা কম। নিঃশ্বাস
সহজ। আপনার কাজ আমার খুব পছন্দ হয়েছে। আমি ম্যানেজার কাকুকে বলেছিলাম চিঠিতে আপনাকে জানানোর জন্য। তিনি বোধহয় জানাতে ভুলে গেছেন। চিঠিতেই যখন জানার জন্য বলছেন, আপনি নিজেও তো জানাতে পারতেন। পারতেন না? হ্যাঁ, পারতাম। কাজ আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। এখন তাহলে উঠি। ফিরোজ উঠে দাঁড়ালো। মনে ক্ষীণ আশা মেয়েটি বলবে, বসুন, চা খেয়ে যান। সন্ধেবেলা এই ভদ্রটা তবু সে কি করবে না? অপলা বলল, আপনি বসুন, আমার সঙ্গে চা খান। ফিরোজ সঙ্গে সঙ্গে বসে বলল। একবার ভেবেছিল রাগ দেখিয়ে বলবে, চা লাগবে না। সেটা বিরাট বোকামি হতো। এ ধরনের মেয়ে দ্বিতীয়বার অনুরোধ করবে না। দুজন চুপচাপ বসে আছে। মেয়েটি চায়ের কথা বলার জন্য ভিতরে যাচ্ছে না, কিংবা কাউকে ডেকেও কিছু বলছে না। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো মেয়েটি তাকে ডাকতে পাঠাবার আগেই বলে দিয়েছে, আমরা খানিকক্ষণ গল্প করব, তখন আমাদের চা দিবে। অর্থাৎ কিছুক্ষণ সে গল্প করবে। অপলা বলল, আসুন, আমরা বারান্দায় বসে চা খাই। আমার চা খাবার একটা আলাদা জায়গা আছে। বিকেলের চা বন্ধঘরের ভেতর বসে খেতে ইচ্ছে করে না। চা খাবার জায়গাটি অপূর্ব, যেন একটা পিকনিক স্পট। চারদিকে ফুলের টব, বড় বড়। আপনার বিয়েটা এখনো হয়নি, তাই না? কোন বিয়ে? ওই যে একটা মেয়ের ছবি দেখালেন, বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। ও আচ্ছা, না, এখনো হয়নি। সামনের মাসে হবার সম্ভাবনা। মেয়ের এক চাচা আমেরিকাতে থাকেন, ছুটি পাচ্ছেন না বলে আসতে পারছেন না। মেয়ে আবার খুব আদরে। কেউ চায় না তার অনুপস্থিতিতে বিয়ে হোক। বাঙালি হচ্ছে সেন্টিমেন্টাল জাত, বুঝতেই পারছেন। প্রচুর মিথ্যা কথা বলতে হয় বলেই মিথ্যা বলার আর্ট ফিরোজের খুব ভালো জানা। মিথ্যা কখনো এক লাইনে বলা যায় না, মিথ্যে বলতে হয় আটকাট বেঁধে। সত্যি কথার কোনো ডিটেল ওয়ার্কের প্রয়োজন হয় না, কিন্তু মিথ্যে মানেই প্রচুর ডিটেল কাজ। অপলা বলল, আপনি যে এখনো বিয়ে করেননি সেটা কিভাবে বুঝলাম বলুন তো? কিভাবে বুঝলেন? আপনার গায়ের পাতলা জামা দেখে। এই ঠান্ডায় আপনার স্ত্রী কিছুতেই এমন একটা জামা গায়ে বাইরে ছাড়তেন না। ফিরোজ লক্ষ্য করল মেয়েটি ছেলে মানুষী ভঙ্গিতে হাসছে, যেন এই বিরাট আবিষ্কারে সে উল্লসিত। আপনি কি আরেক কাপ চা খাবেন? হ্যাঁ, খাবো। 1 কাপ চা খেলে খালে পড়ার সম্ভাবনা। আপনি নিশ্চয়ই আমাকে খুব অহংকারী মেয়ে ভেবে বসে আছেন, তাই না? আমি কিন্তু মোটেই অহংকারী না। তাই তো দেখছি। একা একা থাকতে থাকতে স্বভাবটা আমার অন্যরকম হয়ে গেছে। একা একা থাকেন কেন? ইচ্ছে করে কি আর থাকি, বাধ্য হয়ে থাকতে হয়। মা অসুস্থ, বাবা সারাক্ষণই বাইরে বাইরে ঘুরছেন। অন্য আত্মীয় স্বজনরা আসেন না? না। কেন? জানি না কেন। আমাকে বোধহয় পছন্দ করেন না। আপনাকে পছন্দ না করার কি আছে? আমার তো মনে হয় আপনার মতো চমৎকার মেয়ে এই গ্রহে খুব বেশি নেই। ফিরোজ লক্ষ্য করল মেয়েটি আবার রেগে যাচ্ছে। তার মুখে আগের কাঠিন্য ফিরে আসছে। ফিরোজের আফসোসের সীমা রইল না। অপলা বলল, আসুন, আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দেই। অর্থাৎ অত্যন্ত ভদ্র ভাষায় বলা বিদায় হন। ফিরোজের মন খারাপ হয়ে গেল। আরেকবার আসার আর কোনো উপলক্ষ নেই। দিন 7 পরে সে যদি এসে বলে, ওই দিন একটা খামকে আপনার এখানে ফেলে গেছি, তাহলে কি সেটা বিশ্বাসযোগ্য হবে? মনে হয় না। এই মেয়ে অসম্ভব বুদ্ধিমতী। সে গেট পর্যন্ত ফিরোজের সঙ্গে সঙ্গে এলো, কিন্তু একটা কথাও বলল না। ফিরোজ যখন বলল, যাই তাহলে, সে তার জবাবেও চুপ করে রইল। শুধু দারোয়ানকে বলল, অরুণা এবং বরুণাকে
এখন ছেড়ে দাও। বিশ্বনাথবাবু রাতের বেলা খবর নিতে এলেন। এই মানুষটি সাধারণত খুব হাসি খুশি, কিন্তু আজ কেমন যেন গম্ভীর লাগছে। মুখে খুব চিন্তিত একটা ভঙ্গি। অপলা বলল, ম্যানেজার কাকু, আপনার কি শরীর খারাপ? না, শরীর ভালোই আছে। বাবার কোনো খবর পেয়েছেন? না, ইংল্যান্ডে পৌঁছেছেন সেই খবর জানি, তারপর আর কিছু জানি না। স্যার মাঝে মাঝে এরকম ডুব মারেন, তখন সব সমস্যা একসঙ্গে শুরু হয়। কোনো সমস্যা হচ্ছে কি? না, তেমন কিছু না। নিশিনাথবাবু এড়িয়ে গেলেন। অপলার মনে হলো বড় কোনো সমস্যা হয়েছে, কারখানা সংক্রান্ত কোনো সমস্যা। জায়রা অবলাকে বলবে না। অবলারও সব শুনতে ইচ্ছা করে না। সমস্যা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। ম্যানেজার কাকু। কি মা? ফিরোজ বলে যে ছেলেটি আমাদের ঘর ঠিক করে দিল, তাকে একটা চিঠি দিতে বলেছিলাম। দেননি কেন? বিশ্বনাথবাবু বিস্মিত হয়ে বলল, দিয়েছি তো। ও তাহলে বোধহয় উনি পাননি, রেজিস্ট্রি করে দেওয়া দরকার ছিল। রেজিস্ট্রি করেই তো দিয়েছিল। চিঠির সঙ্গে একটা রেভিনিউ স্ট্যাম্প বসানো রিসিপ্ট ছিল। উনি তো সেখানে সই করে ফেরত পাঠিয়েছেন। কাজেই আমার চিঠি না পাওয়ার তো কোনো কারণ নেই। আমি বরং কাল ওনাকে জিজ্ঞেস করব। না, জিজ্ঞেস করার দরকার নেই। বিশ্বনাথবাবু ইতস্তত করে বললেন, ছেলেটি আজ এখানে এসেছিল, তাই না? হ্যাঁ। এদের বেশি প্রশ্রয় দেওয়া ঠিক না। কাজ করেছে, টাকা নিয়েছে, ব্যাস ফুরিয়ে গেল। আবার এসে কিসের এত চা খাওয়া হয়? অপলা অবাক চোখে তাকিয়ে রইল। নিশানাথবাবুর হঠাৎ এখানে আসার উদ্দেশ্য স্পষ্ট হচ্ছে। তিনি এমনি এমনি আসেননি। নিশ্চয়ই তাকে খবর দেওয়া হয়েছে, টেলিফোনে জানানো হয়েছে। মা অপলা। জি। তুমি একা একা থাকো, তোমার বোধ হয় খারাপ লাগে। না, আমার খারাপ লাগে না। খারাপ না লাগলেও লোনলি তো নিশ্চয়ই লাগে। আমি তোমার কাকিমাকে বলেছি, সে এসে থাকবে। কোনো দরকার নেই। না, দরকার আছে। বেশ, দরকার থাকলে ওনাকে নিয়ে আসো। তবে আপনি কিন্তু চাচা শুধু শুধু ভয় পাচ্ছেন। ওই ছেলে আর এখানে আসবে না। নিশারাত বাবুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অপলা উঠে চলে গেল। তার প্রচণ্ড মাথা ধরেছে। ফখরুদ্দিন সাহেব মৃদু স্বরে বললেন, আমি একটা টেলিফোন করব, দয়া করে ব্যবস্থা করে দিন। যে নার্স তার মুখের উপর ঝুঁকে আছে সে বলল, আর একটু ভালো হয়ে নাও, তারপর করবে। আমি ভালো আছি। তুমি মোটেও ভালো নাও, খুবই অসুস্থ। কতটা অসুস্থ? অনেকটা। আমি একটা টেলিফোন করতে চাই। নিশ্চয়ই করবে। আত্মীয় স্বজনকে খবর দিতে চাও তো? সে ব্যবস্থা আমরা করেছি। তোমাদের এম্বাসিকে জানানো হয়েছে, তারা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমাদের এম্বাসির কাজকর্ম সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ওরা কিছুই করেনি। যে নোট তোমরা পাঠিয়েছ সেই নোট এরা এখনো পড়েনি। খামখোলা হয়নি বলে আমার ধারণা। নার্স কোনো কথা বলল না। ফখরুদ্দিন সাহেবের বাঁ হাতে একটা ইঞ্জেকশন করল। ফখরুদ্দিন সাহেব আবার ঘুমিয়ে পড়লেন। খুব ভাঙল রাত ৯টায়। টেলিফোনে প্রথম কথা বললেন অবলার সঙ্গে। বাবা, তুমি? সবাই চিন্তায় অস্থির, তোমার কোনো খোঁজ নেই। মার সঙ্গে ওই দিন কথা হলো, মাও তোমার কোনো খোঁজ খবর জানে না। তুমি আছো কেমন? খুব ভালো আছি। গলার স্বর এমন লাগছে কেন? সর্দি লেগেছে, কথাই বন্ধ হয়ে গিয়েছিল। এখন তো কথা বলতে পারছি। তুমি কথা বলছো কোত্থেকে? লন্ডন থেকে বলছি। এতদিন ডুব মেরেছিলে কেন? দেখলাম ডুব মেরে থাকতে কেমন লাগে। একদিন তো ডুব মারতেই হবে। হা হা। তোমাদের খবর কি? আমার কোনো খবর নেই। বসার ঘর ঠিক করা হয়েছে বাবা। এত সুন্দর করে সাজিয়েছে,
যে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তোমার কথা বুঝতে পারছি না মা। কিসের ঘর? ওমা, খুলে গেছো? বসার ঘর ডেকোরেশন বদলানো হলো না? ও আচ্ছা, তোমার তো এটা ভুলে যাবার কথা নয় বাবা। তুমি তো কিছুই হলো না। এখন মনে হয় কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি। বয়স হয়ে যাচ্ছে, গেটিং ওল্ড। বসার ঘরটা খুব সুন্দর হয়েছে বুঝি? খুব সুন্দর। একবার বসার ঘরে বল ঢুকলে তোমার বেরোতে ইচ্ছা করবে না। তাহলে তো ডেকোরেশন ঠিক হয়নি। বসার ঘর এমন হবে যেন কেউ বেশিক্ষণ না বসে, যারা খুব অস্বস্তি বোধ করে চট করে চলে যায়। হা হা। বাবা, কি মা? তোমার হাসিটাও কেমন যেন অন্যরকম লাগছে। কি রকম লাগছে? মনে হচ্ছে হাসির তেমন জোর নেই। আচ্ছা, দেখ তো এখন কেমন হয়। হা 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 হা। ফখরুদ্দিন সাহেব টেলিফোন নামিয়ে ক্লান্ত ভঙ্গিতে চোখ বুঝলেন। তার আরও কয়েকটি কল করার ইচ্ছা ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। মনে হচ্ছে শরীর একেবারেই গেছে। দেশে ফিরে যেতে ইচ্ছে করছে। দেশের মাটিতে মরতে হবে এরকম কোনো সেন্টিমেন্টাল চিন্তাভাবনা তার নেই। এরকম চিন্তাভাবনা থাকবে বড় বড় কবি সাহিত্যিকদের, দেশপ্রেমিক রাজনীতিবিদদের। তিনি তাদের কেউ নন। নিতান্ত এলেবেলে ধরনের একজন মানুষ। তার কোনো রোমান্টিক চিন্তাভাবনা থাকার কথা নয়। কিন্তু তবু রাতে ঘুমিয়ে ঘুমিয়ে তিনি বৃষ্টির শব্দ শুনলেন। ঝমঝম বৃষ্টি। আষাঢ় মাসের প্রবল বর্ষণ। তিনি বেল টিপে নার্সকে জিজ্ঞেস করলেন, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি নার্স? নার্স অবাক হয়ে বলল, কই না তো। হয়তো হচ্ছে, তুমি বুঝতে পারছো না। দয়া করে একটু বারান্দায় দেখে আসবে। এরকম বৃষ্টি শুধু আমাদের দেশে হয়। তুমি বোধহয় জানো না, আমাদের দেশ হচ্ছে বৃষ্টির দেশ। আমি তো শুনেছিলাম তোমাদের দেশ হচ্ছে অভাবের দেশ। আমাকে দেখে কি খুব অভাবী বলে মনে হয়? তোমাদের দেশের সবাই কি তোমার মতো? হ্যাঁ। এখন দয়া করে দেখে আসো বৃষ্টি হচ্ছে কিনা। বললাম তো হচ্ছে না। আমি শুনতে পাচ্ছি, তুমি পাচ্ছ না? দয়া করে একটু দেখে আসো না। বারান্দায় যেতে তোমার কি খুব কষ্ট হবে? না, হবে না। নার্স বারান্দায় গেল না, একজন ডাক্তারকে ডেকে নিয়ে এলো। ডাক্তার রোগীর প্রেশার মাপলেন, গায়ের তাপ দেখলেন এবং কড়া সেডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। লোকটাকে এই বসার ঘরে ঠিক মানাচ্ছে না। অভাবী, রোগা ধরনের একজন মানুষ। চোখে মোটা কাচের চশমা। স্যান্ডেল ঘরের বাইরে খুলে রেখে এসেছে। এই স্যান্ডেলগুলিরও জরাজীর্ণ অবস্থা। অন্য কেউ হলে ফেলে দিত। এই লোক ফেলতে পারছে না। এই ঘরে যে লোকটিকে মানাচ্ছে না তা সে নিজেও বুঝতে পারছে। বসে আছে জড়সড় হয়ে, হাত দুটি অবসন্ন ভঙ্গিতে কোলের উপর রাখা। গায়ে হলুদ রঙের একটা চাদর, করা হলে। এই নীল নীল বসার ঘরে হলুদ রঙের বড় বড় চোখে লাগে। লোকটার বয়স 50-এর মতো হবে, কিংবা তার চেয়ে কমও হতে পারে। অভাবী লোকদের অল্প বয়সেই চেহারা নষ্ট হয়ে যায়। অপলা পর্দা ধরে দাঁড়িয়ে আছে। লোকটিকে একবার শুধু দেখেছে, তাকিয়েই চোখ নামিয়ে নিয়েছে। অথচ অপলা এমন একটা মেয়ে যার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে। অপলা বলল, আপনি কি বাবার কাছে এসেছেন? লোকটি হাস্যচক মাথা নাড়ল, কিন্তু অপলার দিকে তাকালো না। মাথা ঘুরিয়ে জলরঙা ছবিটির দিকে তাকিয়ে রইল। বাবা তো দেশে নেই, সপ্তাহখানেক পরে ফিরবে। আপনি বরং 1 সপ্তাহ পরে আসুন। আচ্ছা। লোকটি কিন্তু দাঁড়ালো না, বসেই রইল। একবার সে তাকিয়ে আছে জানলার পর্দার দিকে, যেন পৃথিবীর সমস্ত রহস্য ও সৌন্দর্য ওই পর্দাটিতে। অকলা বলল, আপনি কি কিছু বলবেন? তোমার মা আছেন? অদ্ভুত ব্যাপার তো, এই লোক তাকে তুমি করে বলছে। অবলাকে তুমি করে বলার মতো বাচ্চা মেয়ে এখনো দেখাচ্ছে না। তার বয়স 21।
21 বছরের একটা মেয়েকে শাড়ি পরলে অনেকটা বড় দেখায়। কিংবা কে জানে, লোকটি হয়তো ভালো করে তাকে লক্ষ্যই করেনি। আমার মাও দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন। আপনার যদি জরুরি কিছু বলার থাকে আমাকে বলতে পারে। লোকটি হলুদ চাদরের ভিতর থেকে একটা কার্ড বের করল। বিড়বিড় করে বলল, আমার বড় মেয়ের বিয়ে 17ই পৌষ। অপলা হাত বাড়িয়ে কার্ডটি নিল। বাবা এলেই আমি তাকে দিব। তিনি কি আপনাকে চেনেন? হ্যাঁ, আমাকে অনেক সাহায্য করেছেন। অপলা হাসি মুখে বলল, বাবার মন ভালো থাকলে তিনি সাহায্য করেন। তার কাছে যেতে হয় মুড বুঝে। লোকটি উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরোবার সময় হঠাৎ বলে বসল, ছেলেটা ভালো পেয়েছি, ব্যাংকে কাজ করে, অগ্রণী ব্যাংক। বাহ, খুব ভালো। অফিসার্স গ্রেড, কোয়ার্টার পেয়েছে। অপলার বড় মায়া লাগলো। সে নিতান্তই অপরিচিত একটা মেয়ে, অথচ এই লোকটি কত আগ্রহ করে তার সৌভাগ্যের কথা বলছে। নিশ্চয়ই মেয়ের বিয়ে উপলক্ষে কিছু সাহায্যের জন্য এসেছিল। লোকটি নিচু গলায় বলল, যায়। অপলা তার পেছনে বারান্দা পর্যন্ত এলো। গেটের বাইরে 12-13 বছরের একটা ফুটফুটে মেয়ে। লোকটি গেট খুলে বেরোতেই তার হাত ধরল। এই মেয়েটি নিশ্চয়ই লোকটির সঙ্গে এসেছে, ভিতরে ঢোকেনি। অপলা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মেয়েটি এলেই পারত। বিশাল বাড়ি দেখে হয়তো ভরসা পায়নি। আগ্রহ এবং কৌতূহল নিয়ে অপেক্ষা করেছে বাইরে। ঘরে মিষ্টি চেহারা মেয়েটির। লোকটি কেমন? মেয়েটিকে গেটের বাইরে নিয়ে দাঁড়া করে রেখেছে। অপা, হে অপা। অপলা বিরক্ত মুখে তাকালো। দোতলার গেট থেকে নিশানাত কাকুর স্ত্রী তাকে ডাকছে। অপলা জবাব দিল না। এই মহিলা গত 3 দিন ধরে বাড়িতে আছেন। প্রথম দিন থেকে অপলাকে আদর করে অপা ডাকছেন। এই আদর তার সহ্য হচ্ছে না। একবার ভেবেছিল বলবে, আপনি আমাকে অপা ডাকবেন না। বলতে পারে। বয়স্ক একজন মহিলাকে মুখের ওপর এমন কঠিন কথা বলা যায় না। তাছাড়া ভদ্রমহিলা প্রাণপণ চেষ্টা করেছেন অপলাকে খুশি রাখতে। প্রথম রাতে অপলার ঘরে ঘুমোতে এলো। অপলা বলল, এই ঘরে আপনার ঘুমানোর দরকার নেই। কেন? 2টা খাট তো আছেই। থাকুক, আমার একা একা থাকতে ভালো লাগে। ওমা, কেমন কথা! ঘুমোবার আগে খানিকক্ষণ গল্পগুজব করলে তোমার ভালোই লাগবে মা। আমি খুব মজার মজার গল্প জানি মা। মজার মজার গল্প আমার শুনতে ভালো লাগে না। না শুনে কি করে বলছো ভালো লাগে না? আচ্ছা, এটা শোনো, তারপর দেখি না হেসে থাকতে পারো কিনা। একটা মেয়েকে জিজ্ঞাসা করা হলো, বেশি দরকারি কোনটা, চেহারা না ব্রেইন? মেয়েটি বলল, চেহারা। কারণ চেহারা দেখা যায় না। ব্রেইন? কারণ চেহারা দেখা যায়, ব্রেইন দেখা যায় না। কি, গল্পটা মজার না? হ্যাঁ, মজা। আমি এরকম লক্ষ লক্ষ জানা। অপলা অস্থির হয়ে পড়ল। উঠতে বসতে একটা হাসির গল্প। কখনো বীরবলের, কখনো গোপাল ভাঁড়ের, কখনো বা নাসির উদ্দিন হজ্জার। এই যে ভদ্রমহিলা দোতলার বারান্দা থেকে অবা অবা ডাকছে, এক্ষুনি তিনি নেমে এসে একটা হাসির গল্প বলবে, যা শুনে মোটেও হাসি আসবে না। ভদ্রমহিলা নিশ্চয়ই ম্যানেজার কাকুর মাথা খারাপ করে দিয়েছেন। এই যে অপা, বলো, কখন থেকে ডাকছি, কথা বলছো না কেন? আমি কথা কম বলি কাকিমা। এটা ভালো কথা না মা। কথা বেশি বলবে, হাসবে, খেলবে, গান গাইবে। তুমি দিনরাত এমন গম্ভীর হয়ে থাকো, আমারই ভয় লাগে। ওই লোকটাকে? কোন লোকটা? ওই যে তুমি এগিয়ে দিলে। আমি চিনি না। অচেনা একজন মানুষ। কি সর্বনাশ! তুমি অচেনা মানুষের সঙ্গে কথা বলছো কেন? কথা কি বলা নিষেধ? এসব আপনি কি বলছেন? হাসির গল্প বলতে চান বলুন, এরকম অদ্ভুত কথা বলবেন না। আপনি নিজেও একজন অচেনা মানুষ। আমি কি আপনার সঙ্গে কথা বলছি না? তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো না। সব জানো না তাই রাগ করছো। কারখানায় বিরাট গন্ডগোল, 2জন শ্রমিক মারা গেছে। সবার ধারণা মালিক পক্ষ করিয়েছে। এখন প্রতিশোধ নেওয়ার জন্য ওরা কিছু করেও বসতে পারে, পারে না?
অপলা অবাক হয়ে তাকিয়ে রইল। সে এসবের কিছুই জানে না। আমি যে মা এখানে আছি, এই জন্যই তো আছি। আমাকে তো কেউ কিছু বলেনি। তোমাকে শুধু শুধু বলবে কেন? আমিও বলতাম না। তুমি রাগ করছো দেখে বললাম। বাবা এসব জানেন? জানেন, বড় সাহেবের সঙ্গে গতকাল কথা হয়েছে। বড় সাহেবের শরীর খারাপ, তাই আসতে পারছেন না। শরীর ভালো থাকলে এসে পড়তেন। শরীর খারাপ? কই, আমি তো এই খবরও জানি না। তুমি তো মা কোনো খবরই জানো না। কোন দুনিয়ায় বাস করো তুমি, বলো তো? উদাসীর মতো শুধু ঘুরে বেড়ালে তো হয় না। পৃথিবীর খোঁজ খবর রাখতে হয়। অপলা একটা কথাও বলল না, তাকিয়ে রইল। ভদ্রমহিলা ঠান্ডা গলায় বললেন, তোমাকে আরেকটা কথা বলি মা, মন দিয়ে শোনো। আমি তোমার মায়ের বয়সী। তোমার মতো মেয়ে আমার ঘরে আছে। তুমি এরকম করো যেন আমি একটা রাস্তার মেয়ে। ভদ্রমহিলার চেঁচামেচিতে বাসার অন্য সবাই বের হয়ে এলো। কি লজ্জার কথা! অপলার কান ঝাঝা করতে লাগল। ইচ্ছে করছে ছুটে বেরিয়ে যেতে। পৃথিবীতে বাস করার এত যন্ত্রণা, আজ সারাদিনে এক পাতাও করা হবে না। কি যে হবে পরীক্ষায়, কে জানে। অপলা তার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দুপুরে ভাত খাবার সময় কাজের মেয়েটি ডাকতে এলো। অপলা বলল, বিরক্ত করবে না, আমি কিছু খাবো না। বিকেলে চা খাওয়ার জন্যও নামল না। সন্ধ্যাবেলা নিশানাথবাবু এসে দরজায় টোকা দিলেন। সে খুব স্বাভাবিকভাবে দরজা খুলল, সহজ স্বরে বলল, কেমন আছেন ম্যানেজার কাকু? ভালো আছি মা। কারখানায় নাকি কি সব ঝামেলা? ঝামেলা তো আছেই মা, বিষয় সম্পত্তি মানেই ঝামেলা। এ একমাত্র সাধু সন্ন্যাসীরাই ঝামেলা মুক্ত। দুজন নাকি মারা গেছে? হুম, নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে করতে মরেছে। দোষ পড়েছে মালিক পক্ষের। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করবে না। আজগর চলে এসেছেন, উনি দেখছেন। খুবই কাজের লোক। আজগর সাহেবকে? আমাদের চিটাগাং ব্রাঞ্চের জিএম। উনি একতলায় বসে আছেন, তোমার সঙ্গে কথা বলতে চান। আমার সঙ্গে কিসের কথা? স্যারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, বড় রকমের ডিসিশনের ব্যাপার। তুমি একটু নিচে এসো মা। আজগর সাহেব মানুষটি সুপুরুষ, বয়স প্রায় 50-এর কাছাকাছি, গোলগাল, ভালো মানুষের মতো মুখ। কথা বলেন থেমে থেমে, মনে হয় প্রতিটি শব্দ বলার আগে খানিকক্ষণ ভাবেন। অপলা ঘরে ঢুকতেই উঠে দাঁড়ালেন এবং অপলা না বসা পর্যন্ত নিজে বসলেন না। খুবই দুঃখিত যে আপনাকে ডিস্টার্ব করতে হচ্ছে। মাই অ্যাপোলজি। এদিকে স্যার অসুস্থ, স্যারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কি বলবেন বলুন। 2 লাখ টাকার মতো খরচ করলে ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। 1 লাখ দিতে হবে ইউনিয়নকে, ওদের ঠান্ডা করতে হবে। পুলিশকে দিতে হবে বড় অ্যামাউন্ট। তাছাড়া ভদ্রলোকের কথার মাঝখানেই অপলা বলল, এতে কি মালিকপক্ষের দোষী স্বীকার করে নেওয়া হচ্ছে না? সবাই কি তাহলে ভাববে না যে এটা আমরাই করিয়েছি? আজগর সাহেব গম্ভীর মুখে বললেন, আমরা যে ধোয়া তুলসী পাতা তাও কিন্তু না মিস অপলা। ছোট হলেও আমাদের একটা ভূমিকা আছে। ও আচ্ছা, আছে তাহলে। আপনার সেফটির ব্যাপারটা দেখতে হয়। আপনার নিরাপত্তা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। আমার নিরাপত্তার ব্যাপারটা আসছে কেন? প্রতিশোধের ব্যাপার আর কি। ধরুন একটা হাত বোমা এনে ফেলে দিল, এসিড ছুঁড়ে মারল। অপলা চুপ করে রইল। আজগর সাহেব বললেন, আগেও এরকম ঝামেলা হয়েছে। টাকা পয়সা দিয়ে মিটমাট করা হয়েছে। অবশ্য এত বড় স্কেলে ঝামেলা হয়নি। এবারটা আপনারা যা ভালো মনে করছেন তাই করাই ভালো। আপনাকে একটা অনুরোধ, একা একা বাইরে যাবেন না। সবচেয়ে ভালো হয় প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোলে। আমি এমনিতেই ঘর থেকে বের হই না। ডিসি সাউথকে আমি অবশ্য রিকোয়েস্ট করেছি কয়েকদিনের জন্য বাড়ির সামনে একটা ফিক্সড সেন্ট্রির ব্যবস্থা করতে। কথায় আছে না, প্রিভিশন ইজ বেটার দ্যান কিওর। আজ তাহলে উঠি, আপনাকে কষ্ট দিলাম। রাতে অপলা অদ্ভুত একটা স্বপ্ন দেখল। যেন বিকাল হয়েছে,
সূর্য ডুবে যাবার আগের মায়াবী আলো চারদিকে। সে একা একা বাগানে হাঁটছে। হঠাৎ কে যেন ডাকল, এই এই। অপলা চমকে উঠে তাকালো। কেউ তো কোথাও নেই। কে ডাকল? অপলা ভয় পাওয়া গলায় বলল, কে ডাকছে আমাকে? আমি আমি ডাকছি আপনাকে। অপলা দেখল গেটের বাইরে সেই 11-12 বছরের মেয়েটি দাঁড়ানো, যে তার বাবার সঙ্গে ঘরে ঢোকেনি, একা একা বাইরে দাঁড়িয়েছিল। নাম কি তোমার? মেয়েটির নাম বলল না। খুব হাসতে লাগল। ওই দিন তুমি ঘরে ঢোকোনি কেন? কেন বাইরে দাঁড়িয়েছিলে? এই প্রশ্নেরও কোনো জবাব দিল না মেয়েটি। অপলার বুক কাঁপতে লাগল, কারণ এই মেয়েটিকে তার চেনা চেনা লাগছে। খুব চেনা, অসম্ভব চেনা, কিন্তু তবু অচেনা। এ কেমন স্বপ্ন? ঘুম ভাঙার পরও অপলার হাত পা কাঁপছে। পানির পিপাসায় বুক শুকিয়ে কাঠ। তার খুব ইচ্ছে করছে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে। ওই মেয়েটিকে সে কেন স্বপ্নে দেখল? মানুষের অবচেতন মন কত রহস্যই না খেলা করে, কোনোদিন মানুষটা জানতে পারে না। অপলার বড় জানতে ইচ্ছে করে। হেলেনা ভিজিটার্স রুমে ঢুকে একটু অবাক হলে ফখরুদ্দিন সাহেব বসে আছে, তার হাতে জ্বলন্ত চুরুট। হেলেনা অবশ্য তার বিস্ময় গোপন করলেন। সহজ স্বরে বললেন, কেমন আছো? খুব ভালো। চুরুট টানছ? স্মোকিং এখানে নিষিদ্ধ। দেয়ালে লেখা চোখে পড়েনি? পড়েছে। দেয়ালে রাখা ধূমপান না করার জন্য অনুরোধ করছি। আমি অনুরাগটা রাখলাম না। হা হা হা। তোমার কি শরীর খারাপ? না, শরীর ভালোই আছে। কোথায় ডুব দিয়েছিলে? আশেপাশে ছিলাম। তোমার অবস্থা কি? ভালো। কিরকম ভালো? বেশ ভালো। অপারেশনটা লাগবে না। ইচ্ছে করলে দেশে ফিরে যেতে পারি। ইচ্ছে করছে? হেলেনা জবাব দিলেন না। ফখরুদ্দিন সাহেব বললেন, এই মুহূর্তে দেশে ফিরতে পারছি না। এখানে আমার কিছু কাজ আছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কদিন লাগবে কাজ শেষ হতে? দিন 10 লাগবে। কি কাজ? ফখরুদ্দিন সাহেব এ প্রশ্নের জবাব দিলেন না। ডাক্তাররা ডাক্তাররা তার শরীরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চায়। দিন 10 সময় এই কারণেই তারা চাচ্ছে। হেলেনকে তা বলার তিনি কোনো প্রয়োজন বোধ করছেন না। আজ যে হাসপাতাল থেকে বের হয়েছেন সেও বহু কষ্টে। বলে এসেছেন 2 ঘন্টার মধ্যে ফিরবেন। তাও সম্ভব হবে কিনা কে জানে। 2 ঘন্টার 1 ঘন্টা তো এখানেই শেষ। হেলেনা, বলো, চলো একটু হেঁটে আসি। কোথায় হাঁটবে? এ বাগানেই হাঁটব। বেশি দূর যাব না। তোমার হাঁটাহাঁটিতে কোনো বাধা নেই তো? না, নেই। গুড। গায়ে ওভারকোট জাতীয় কিছু একটা চাপিয়ে আছে। ছবির মতো সুন্দর বাগান। এত সুন্দর যে কৃত্রিম মনে হয়। বড় বেশি সাজানো। ফখরুদ্দিন সাহেব মাঝে মাঝে কাশছেন, কিন্তু কোনো কথা বলছেন না। হেলেনা হঠাৎ বললেন, তুমি যে খুব অসুস্থ, একটা হাসপাতালে আছো, এই খবর কিন্তু আমি জানি। জানলে তো ভালোই। অন্যের কাছ থেকে জানতে হলো। ফখরুদ্দিন সাহেবের চুরুট নিভে গিয়েছিল। অনেক কায়দা করে সেটা ধরাতে হলো। তিনি কিছু বললেন না। আমাকে খবরটা না জানানোর পেছনে তোমার যুক্তিগুলি কি একটু বলো তো শুনি। কোনো যুক্তি নেই। আসো, কোথায় একটু বসা যাক। হাঁটতে কষ্ট হচ্ছে। তারা বসলেন। হেলেনা মৃদু স্বরে বললেন, এখনো কি তুমি বিশ্বাস করো টাকা দিয়ে সব পাওয়া যায়? হ্যাঁ, করি। মানুষ হিসেবে তুমি কি সুখী? হ্যাঁ, সুখী। তোমার মতো বানানো দুঃখ কষ্ট আমার নেই। আমার বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের। আমার মতো মানুষের কোনো কাল্পনিক দুঃখ কষ্ট থাকে না। এসব থাকে খুব উচ্চ মার্গের লোকদের। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের আকাশচোরার মেঘ, পর্ব ৩। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।